হারিয়ে যাওয়া ভালোবাসা শেষ পর্ব। গেস্ট হাউসের পথে মায়া এখনও বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। হঠাৎ করে ঈশান তাকে গাড়িতে তুলে নিয়ে এসেছে। পার্টির পরের রাত, রাত ঠিক 3টার কাছাকাছি। পুরো শহর গভীর ঘুমিয়ে ডুবে আছে, কিন্তু ঈশান চৌধুরী হঠাৎই চমকে জেগে উঠল। তার বুক ধড়ফড় করছে, পুরো শরীর ঘামে ভিজে গেছে। মাথার ভেসে উঠছে সেই পুরনো রাতের ভয়ঙ্কর স্মৃতি। একটা মেয়ের সঙ্গে কাটানো রাত, যার মুখ সে ভুলতে পারছে না। অথচ সেই রাতের অনেক কিছুই অস্পষ্ট। তার মন কেবল অস্থির হয়ে উঠল। যদি এই মেয়েটিই হয় সেই। একটা তীব্র সন্দেহ তাকে ঘিরে ধরল। ঈশান আর দেরি করলো না, ড্রয়ারের ভেতর থেকে ল্যাপটপ বের করলো। তার বাড়ির বাইরে ফিট করা সিসিটিভির ফুটেজ খুলল। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে মায়া রহমানের ছবি, যে ছবিটা ল্যাপটপ থেকে কেটে নিয়ে ফোনে পাঠিয়ে দিল এক বিশ্বস্ত মানুষকে। ঈশানের গলা ঠান্ডা কিন্তু দৃঢ়। ছবিটা পেয়েছো? এই মেয়েটার সম্পর্কে সব কিছু খুঁজে বের করো। পরিবার কোথায় থাকে, মা বাবা ভাই বোন, সব ডিটেলস চাই। ওপাশ থেকে লোকটি শুধু বলল, ঠিক আছে স্যার। ছবি পাঠানোর পর ঈশান বারান্দায় এসে দাঁড়ালো। ঠান্ডা রাতের বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছে, কিন্তু মাথার ভেতর ঝড় চলছে। সে আকাশের দিকে তাকিয়ে ভাবল, যদি মায়াই হয় সেই মেয়ে, তাহলে। তার মুখে এক অদ্ভুত কৌতূহল, তার চিন্তার ছাপ ফুটে উঠল। অন্ধকার রাত যেন আরও রহস্যময় হয়ে গেল। পরের দিন সকাল, শহরে সূর্য উঠেছে, কিন্তু ঈশান মন এখনও রাতে আটকে আছে। ব্রেকফাস্ট টেবিলে বসে কফির মগ হাতে ধরে আছে, কিন্তু এক চুমুকও নেয়নি। চোখে অদ্ভুত অস্থিরতা। হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো, স্যার আমি কাজ শুরু করেছি, তবে এই মেয়েটার ব্যাপারে কিছু অদ্ভুত জিনিস পাচ্ছি। ঈশান ভ্রু কুঁচকে গেল। সে ট্রাই ঠিক করতে করতে বলল, আমি অফিসে যাচ্ছি, তোমার রিপোর্টের অপেক্ষায় আছি। অফিস যাওয়ার পথে গাড়ির জানালা দিয়ে বাইরের শহর দেখতে দেখতে ঈশান মনে মনে ভাবতে লাগলো, যদি সত্যিই মায়া সেই রাতের মেয়ে হয়, তাহলে আমি কি করব। মায়া রহমান, তুমি কে আসলে? তার চোখে এক মুহূর্তের জন্য দ্বন্দ্ব, অপরাধবোধ আর রাগ মিলেমিশে গেল। গাড়ি ঠিক তখনই থামলো চৌধুরী গ্রুপের সামনে। অফিসে যাওয়ার পর ছেলেটি তাকে ফাইল দিল। তাতে লেখা আছে, মায়া রহমান ছোটবেলাতেই বাবা মাকে হারিয়ে অনাথ আশ্রমে বড় হয়েছে। আশ্রমের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সে পৌঁছালে সবাইকে আশ্রম ছাড়তে হয়। মায়ের ক্ষেত্রেও তাই হলো। ব্যাগ ভর্তি কয়েকটা জামা কাপড় আর কিছু সঞ্চয় নিয়ে বেরিয়ে পড়ল অজানা জীবনের পথে। অল্প টাকায় শহরের এক প্রান্তে ভাড়া বাসা নিল। টিউশন করিয়ে 4-5টা বাড়ি থেকে যা আয় হতো, তাকে একা থাকার মতো ভালোই চলে যাচ্ছিল। কলেজের মেধাবী ছাত্রী হওয়ায় অনেকেই মায়াকে বান্ধবী বানাতো, কিন্তু সেসব সম্পর্ক ছিল স্বার্থে, পরীক্ষায় সাহায্য নেওয়ার জন্য। একদিন কলেজের বড় পরীক্ষা ছিল, সেদিন মায়া কাউকে সাহায্য করতে পারেনি। এটাই কিছু বান্ধবীর রাগের কারণ হয়ে দাঁড়ালো। তারা প্রতিজ্ঞা করলো মায়াকে এমন শিক্ষা দেবে যা সে সারা জীবনও ভুলবে না। পরিকল্পনা হলো, মায়াকে এক পার্টিতে নিয়ে যাওয়া হবে, অরেঞ্জ জুসের নামে তাকে অ্যালকোহল খাওয়ানো হবে। তারপর এমন অবস্থায় একজন ছেলের সঙ্গে একা রুমে পাঠানো হবে। তাদের ধারণা এটা হলেও মায়া মানসিকভাবে ভেঙে পড়বে, পড়াশোনা শেষ হয়ে যাবে আর তারা প্রতিশোধ নিতে পারবে। সেই রাতে পরিকল্পনা প্রায় সফলই হয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে যাকে রুমে পাঠানোর কথা ছিল তার বদলে সেখানে ঢুকে পড়ে ঈশান চৌধুরী। আর সেখানে ঘটে সেই ঘটনা যা মায়ার জীবন বদলে দেয়। পরের দিন জেগে উঠে দেখে তার গায়ে কোনো কাপড় নেই। ভয়, লজ্জা আর শোকে স্তব্ধ হয়ে মায়া কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তার দুর্ভাগ্য এখানেই শেষ নয়। বাড়িওয়ালা স্ত্রী তাকে বিধ্বস্ত চেহারায় দেখে সন্দেহ করে এবং বাড়িওয়ালা মায়াকে তাড়িয়ে দেয়। অসহায় মায়া রাস্তায় হাঁটতে হাঁটতে অমনোযোগী হয়ে রাস্তার মাঝে চলে আসে, আর হঠাৎই এক গাড়ি এসে ধাক্কা মারে। অচেতন অবস্থায় তাকে এক দম্পতি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও আঘাতের কারণে মায়ার স্মৃতিশক্তি আংশিকভাবে হারিয়ে যায়। দম্পতি প্রথমে ভেবেছিল মায়াকে পাচার করে দেবে, কিন্তু যখন তারা জানতে পারল মায়া গর্ভবতী, তখন ধাক্কা খেল। ডাক্তার জানালেন কয়েক মাস আগে অ্যাক্সিডেন্ট হওয়ায় এখন গর্ভপাত করলে মায়ার জীবন ঝুঁকির মুখে পড়বে। তাই তারা বাচ্চাটিকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল। তাদের পরিকল্পনা ছিল বাচ্চা জন্মের পর মায়াকে বিক্রি করে দেবে আর বাচ্চাটিকে এতিমখানায় পাঠিয়ে দেবে। কিন্তু ভাগ্যের মোড় ঘুরল 5 মাসে গর্ভবতী মায়াকে দেখে এক ধনী ক্রেতা যখন বলল, বাচ্চাসহ আমি এই মেয়েকে চাই। সন্দেহ এড়ানোর জন্য তারা মিথ্যে বিয়ে নাটক করল, আর মায়ার জীবন আরও অজানার অন্ধকারে ঢুকে গেল। সব তথ্য ছবিসহ এখন ঈশানের টেবিলে রাখা এক ফাইলে। তার সত্য জানার পর সে স্তব্ধ। সেই রাতের মানুষ, সেই বাচ্চার বাবা আর কেউ নয়, ঈশান নিজেই।
ফাইলের শেষ পৃষ্ঠা বন্ধ করেও ঈশানের হাত থেমে গেল না। আঙুলের ডগায় কাগজের কোনা যেন কেঁপে উঠছে। চোখ স্থির হয়ে আছে মায়ার ছবিতে। সেই মুখ, সেই চোখ আর সেই ফাইলের প্রতিটা শব্দ এখনও তার বুকের ভেতরে ছুরির মতো বিঁধছে। মানে, এটা আমি? ঠোঁট শুকিয়ে গেল। মনে হলো নিজের শরীরের ভেতর থেকেই শব্দটা বের হলো, কিন্তু কানে তীরের মতো লাগলো। সেই রাতের টুকরো টুকরো ছবি তার চোখের সামনে ভেসে উঠল। পার্টির হইচই, হালকা মদ্যপান অবস্থায় ফুল দরজা, আর তারপর এক অস্পষ্ট ঝাপসা রাত। সে কখনো জানতো না অন্য পাশে একজন অসহায় মেয়ের জীবন ভেঙে পড়েছিল। চেয়ারে হেলান দিয়ে মাথা চেপে ধরল। রাগ, অনুশোচনা, অপরাধবোধ সব একসঙ্গে মিশে গেছে, কিন্তু এর ভেতর দিয়ে একটাই জিনিস ক্রমশ পরিষ্কার হচ্ছিল, মায়া নির্দোষ। আমি কিছুই জানতাম না, কিছুই বুঝতে পারিনি, ঈশান এটা ফিসফিস করে বলল। তারপর ধীরে ধীরে বুকের ভেতর আরেকটা অনুভূতি জন্ম নিল, দায়িত্ব। এই মেয়েটা এখন তার কাছে শুধু অতীতের অপরাধবোধের প্রমাণ নয়, বরং এক নতুন ভবিষ্যতের দরজা। ল্যাপটপ বন্ধ করে ফাইল হাতে নিয়ে উঠে দাঁড়ালো ঈশান। চোখে এক ধরনের কঠোর সংকল্প। মায়া আর একা থাকবে না, আমি তাকে মেনে নেব। আমার সন্তান আমার পরিচয়ে বড় হবে। তারও বাবা আছে, এই ঈশান চৌধুরী। জানালার বাইরের শহরের আলো তখনও ঝলমল করছে, কিন্তু ঈশানের চোখে সেটা ছিল শুধু নতুন ভোরের আলো। বাড়িতে এসে ঈশান মায়াকে হঠাৎ করে গাড়িতে তুলে নিয়ে যায়। মায়া প্রথমে ভয় পায়, কিন্তু ঈশানের চোখে আজ অদ্ভুত এক নীরবতা। গন্তব্য শহরের বাইরে একটি শান্ত নির্জন গেস্ট হাউস। ঈশান বলে, তুমি এখানে নিরাপদ থাকবে মায়া, এখানে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। মায়া বোঝে না, কিন্তু অনুভব করে এখানে তার প্রতি যত্নশীলতা আছে। ঈশান দুজন বিশ্বস্ত লোককে দায়িত্ব দিয়ে বলে, আমি প্রতিদিন আসবো, কিন্তু আপাতত মায়ার যত্ন তোমরা নেবে। এভাবে দিন কাটতে থাকে। একদিন রাতে গেস্ট হাউসে ছোট লিভিং রুমে বসে ঈশান সব বলে দেয়। পার্টির সেই রাত, ভুল রুম, মায়ের সাথে ঘটে যাওয়া অন্যায়, আর সত্যিটা যে সেই মানুষটা। মায়া প্রথমে নির্বাক, তারপর চোখ ভিজে যায়। তুমি জানো না সেই রাতের পর আমার জীবন কেমন নরকে পরিণত হয়েছিল, মায়া জানায়। ঈশানের যত্নে কিছুটা সুস্থ হয়েছে মায়া, সে তাই বলেছে। ঈশান মাথা নিচু করে শোনে আর প্রতিশ্রুতি দেয়, যত ভুলই হোক আমি সব ঠিক করব, তুমি আর একা নও। ঈশান মায়াকে এক অভিজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যায়। চেক আপ শেষে ডাক্তার জানায় মায়ের একটি ছোট্ট অপারেশন দরকার, তবে এখন নয়, প্রেগনেন্সির সময় ডেলিভারির সঙ্গেই করতে হবে। ডাক্তার বলে, তখন করলে মায়া ও বাচ্চা দুজনেই নিরাপদ থাকবে। ঈশান সিদ্ধান্ত নেয় মায়াকে গেস্ট হাউসেই রাখবে, কারণ বাড়িতে জানাজানি হলে মায়ার ক্ষতি হতে পারে। প্রতিদিন ঈশান আসে, ওষুধ নিয়ে, খাবার নিয়ে। মায়া ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে, আর ঈশানের যত্নে তার শরীর ও মন কিছুটা সুস্থ হয়। ঈশান প্রায়ই বলে, আমি চাই তুমি সুস্থ হও, শুধু তোমার জন্য নয়, আমাদের সন্তানের জন্য। দিন আসে, মায়ার প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। ঈশান দৌড়ে আসে, গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যায়। অপারেশন সাকসেসফুল হয়, একটা কিউট ছেলে জন্ম নেয়, আর মায়ার অপারেশনও সম্পূর্ণ সফল হয়। ঈশান প্রথমবার ছেলেকে কোলে তুলে নিয়ে ফিসফিস করে বলে, আমার ছেলে। ডিসচার্জের পর ঈশান সরাসরি কাজী অফিসে গিয়ে মায়াকে বিয়ে করে। তারপর স্ত্রী ও ছেলেকে নিয়ে চৌধুরী বাড়িতে ফিরে। সবাই অবাক, বিশেষ করে ঈশানের সৎমা, কাকা কাকি আর রুকিয়া। ঈশান সবার সামনে ঘোষণা দেয়, এই মেয়েটি আমার স্ত্রী, আর এই আমার ছেলে। কেউ যদি মেনে না নেয় তাহলে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাক। রুকিয়া ও ঈশানের বান্ধবী নেহা ক্ষিপ্ত হয়ে বাড়ি ছেড়ে চলে যায়। পরবর্তীকালে কিছুদিন পরে ঈশানের কাকা কাকি বাধ্য হয়ে মেনে নেয়, আর তাদের মেয়ের অন্যত্র বিয়ে দিয়ে দেয়। ঈশানের সৎমা অবশেষে মায়ের কোল থেকে বাচ্চাকে নিয়ে হাসে, আর আস্তে আস্তে ঘরের পরিবেশ বদলে যায়। মায়া ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। ঈশানের সাথে কাটাতে থাকে ভালোবাসার সময়। এক বিকেলে বারান্দায় বসে ঈশান বলে, আমাদের জীবন যতই কঠিন হোক, শেষটা আমি এভাবেই চাইতাম, তোমার সাথে আর আমাদের সন্তানের সাথে। তিনজনের হাসি খুশি জীবন এভাবেই হাসি মুখে কাটতে থাকে। হারিয়ে যাওয়া ভালোবাসার এখানেই হ্যাপি এন্ডিং হয়।